এসছে আমাদের গরম গরম কচুরি, আর ওরা একদম গরম গরম ভাজছে আর একটা একটা করেই দিচ্ছে। জ্যামে আটকে আমরা সব এরম ভাবেই বসে আছি। ঈশান তো এখানেই বসে পড়েছে। প্রথম এতক্ষণ পরে দুর্গাপুরে এসে টোল পেলাম এবং রাস্তা খুব ভালো, এক কথায় অনবদ্য, ভীষণ ভালো। আসানসোলে যেতে যেতে রাস্তার দুধারে অপরূপ একটা দৃশ্য। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকের ব্লগটা শুরু করছি একদম সেজে গুজে বাড়ির বাইরে থেকে। আর শুধু আমি একা নই, আজকে সহপরিবারে এই দেখো মা আর এই যে বাপি। বাপি হাই করো। আর রিম তো গাড়িতে বসে আছে, আর আমার ছেলে গেছে পাড়ার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে, কারণ আজকে সারাদিন থাকবে না। তা ও না থাকলে আমাদের এই চারপাশটা যে গম গম ভাবটা থাকে সেটা থাকবে না, সেই জন্য ও সবার সাথে একটু দেখা করতে গেছে। আর আমরা আজকে হ্যাপি সানডেতে যাচ্ছি সবাই মিলে, পরিবারের সকলে মিলে একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি আর কি কি দেখবো, রাস্তায় যেতে যেতে কি করছি সারাটা দিন, তো সবটাই তোমাদের দেখাবো আমাদের ব্লগে। তো আজকে সারাটা দিন আমাদের সাথে আমাদের ব্লগটা এনজয় করতে থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। আর রিম আছে গাড়িতে, তো চলো রিমের সাথেও তোমাদের একটু কথা বলিয়ে দিই। আর এই যে রিম। গুড মর্নিং। তো চলো আজকে সানডে একটা ছোট্টখাটো ট্রিপ হয়ে যাক, অনেকদিন কোথাও বেরোনো হয় না, সেই কোচবিহার থেকে উত্তরবঙ্গ শহর থেকে ঘুরে আসার পরে। তা কালকে আজ সাডেনলি প্ল্যান হলো, তো অনেকদিন ঘরে বসে আছি, তা চলো কোথার থেকে ঘুরে আসি। তো সবাই মোটামুটি রাজি, তা রাতেই গোছগাছ করে এখন বেরিয়ে পড়ছি। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, সামনে তো দেখতেই পাবে, ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমাদের সাথে আজকে সারাদিন ঘোরার দিনটা এনজয় করতে থাকো তোমরাও। আর এই দেখো আমাদের সবচেয়ে খুদে সদস্য, যে যাওয়ার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড, সে একদম হিরো টিরো সেজে রেডি। বনির সাথে দেখা করে। আচ্ছা, ও পকেটে আবার আমরা ফোন নিয়েছি, ও ফোন না নিলে হয়? একটু দেখিয়ে দাও সবাইকে ফোনটা। বাহ, এটা তো আইফোন। আমরা দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য, কারণ আমরা এখন যে হ্যাঁ, আর ঈশান খাচ্ছে কেক। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেখানে টিফিনের দোকান পাচ্ছি, কিন্তু খুব মন পছন্দ মতন হচ্ছে না। সেই জন্য সবাই মিলে ভাবলাম যে না, একটু চা খাওয়ার জন্য দাঁড়া, কারণ সকালে বেরিয়েছি, অনেক সকালে চা খেয়েই সব বেরিয়ে গেছি। তো সেই জন্য চা খাওয়ার জন্য এখন দাঁড়িয়েছি। আর সাথে আছে বিস্কিট, এই যে এখন বিস্কিট খাচ্ছি, আর ওদিকে চা হচ্ছে। আর কথা বলতে বলতে এই দেখো চলে এসছে গরম গরম ধোয়া ওঠা চা। তো এটা হচ্ছে আমার আর মার, আর রিম আর বাপি তো ওই দোকানে দাঁড়িয়েই খাচ্ছে। তো চলো মাকে চাটা দিয়ে দিই। মা এনে চা চলে এসেছে। এটা আমাদের মোস্ট ফেভারিট, মানে আমাদের খেতে একটু পরে দিলেও হবে, কিন্তু চাটা আমাদের টাইম মতন লাগে। বিশেষ করে ঘুরতে বেরিয়ে তো মানে কিছু করে পরে পরে গিয়ে গিয়ে আমাদের চাটা লাগে। তো চলো বাবা, চা কেকটা খেয়েছিস? কেক খাওয়া শেষ হয়নি? ঠিক আছে, কেক খেয়ে একটু জল খেয়ে নিও, ঠিক আছে? আমরা এখন দাঁড়িয়েছি একটু পেট্রোল পাম্পে, গাড়ির হাওয়াটা একটু চেক করে নিচ্ছে, আর একটু তেলও ভরলো। আর সাথে আমরা একটু টয়লেটেও গেলাম মা আর আমি, কারণ বেসিক্যালি সবচেয়ে পরিষ্কার টয়লেট পেট্রোল পাম্পেই হয়। তো খাওয়ার জন্য তো দাঁড়াবো, কিন্তু সেখানে টয়লেট কীরকম হবে সেই জন্য মা আর আমি বললাম না, এখানে পেট্রোল পাম্পের টয়লেট যতবার গেছি সবসময় ওরা বেশ পরিষ্কার রাখে। ঈশানও ওই দেখো একটু ঘোরাঘুরি করে নিচ্ছে চারিদিকে। অনেকটা সময় তো একভাবে বসেছিল। বাবা একটু হাই করে দাও। আর তোমার ফোনটা কোথায়? পকেটে আছে তো? হ্যাঁ। তো এখন আমরা চলে এসেছি শক্তিগড়ে, আর এখন করে নেব একটু টিফিন। বেশ খানিকটা দেরি হয়ে গেছে, কারণ এর আগে যে দোকানগুলো ছিল ওই দোকানগুলোতে আমরা ঠিক টিফিনটা করতে চাইনি, যার জন্য এই শক্তিগড়ে এসে করব বলেই একটু লেট করলাম। তাও 11:15 মতন বাজে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি
এই দেখো ল্যাংচা জংশন শক্তিগড়। তো চলো এখানে টিফিনটা সেরে নিই, ওরা আগে ঢুকে গেছে। সকলে এখানে বসে পড়েছে, এখন আমরা দেখি কি খাওয়া যায়। বাবা কি খাবি? বাবা ওর ফোন নিয়ে ব্যস্ত। আমাদের সকলের ফোন আছে, ওর না থাকলে হয়, এই জন্য ফলস ফোন নিয়ে এসছে। কি অর্ডার দিয়েছো? হ্যাঁ লুচি কর। হ্যাঁ হ্যাঁ ওই তো আমাদের 4টে দিয়ে দিলেই ওর থেকে ওর হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি শক্তিগড়। শক্তিগড়ে একটু খেয়েছি, তারপরে আবার এখনো অনেকটা পথ বাকি, এখন মানে অর্ধেকও আসেনি, এই 3 ভাগের 1 ভাগে করে তারপরে আমাদের 4 জায়গায় লুচি লুচি না 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 সবাই করছে। এই যে চলে এসছে আমাদের গরম গরম কচুরি, আর ওরা একদম গরম গরম ভাজছে আর একটা একটা করেই দিচ্ছে। বললো এটা শেষ করুন, ততক্ষণে আর বাদ বাকিগুলো দিয়ে যাব। তো আমরা একটা দিয়ে শুরু করি, তারপরে খেয়ে বলো কিরকম হয়েছে। হ্যাঁ দারুণ ভালো ভালো। মনাকে খাইয়ে দাও, ঈশানকে। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার যেতে যেতে পথের গল্প তোমাদের শোনাবো। টেস্টি বাবা। চুরি খাওয়ার পর চলে এসছে গরম গরম চা, একদম গরম। তো চাটা খাই, আর ওইদিকে ঈশানবাবু বসে বসে সুন্দর কিছু কচুরি খাচ্ছে। আরেকটা নেবা বাবা? আর নেবা না? এটা খেলেই শেষ হয়ে যাবে। তো ঈশানবাবুরা মোটামুটি কচুরি খাওয়া কমপ্লিট, আর একটা নেবে, নিয়ে তারপরে আমরা খেয়ে তারপর আবার রওনা হব। আর চলো যেতে যেতে দেখাবো যে পথের সৌন্দর্য কীরকম আর আমরা কোথায় যাচ্ছি। টিফিন করলাম। টিফিন করার পরে এই দেখো এখানে এক দাদা মুড়ি নিয়ে বসেছে। তো দাদার এত সরঞ্জাম দেখে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, এজন্য মাকে বললাম যে ওটা নিয়ে রাখো, গাড়িতে ক্যারি করি, পরে আবার একটু খাওয়া যাবে। তো এই যে এত সুন্দর করে মেখেছে অনেক কিছু দিয়ে। তো এই যে 20 টাকা নিয়েছি, বেশি নিইনি, 20 টাকারই তাই অনেকটা দিয়েছে। আর নারকোল বাদাম ফাদাম সব কিছু দিয়ে মেখে, রাস্তায় যেহেতু বারে বারে দাঁড়ানো একটু অসুবিধে, সেই জন্য ওর পাপা ওর জন্য এগুলো সব নিয়ে রেখেছে। আর এই যে পাওয়া মাত্র ঈশান্ত এটা আমার হাত থেকে ছো করে নিয়ে নিয়েছে। আগেও কোনটা খাবে সেটা দেখাচ্ছে, কোনটা। আর এই সব দেখা মাত্র ঈশান হাত বায়না শুরু হয়ে গেছে। ঠিক আছে খাবি, এটা তোমার কাছেই থাকবে, যখন আবার খিদে পাবে তখন খাবে। টিফিন মোটামুটি কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়লাম আবার আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। তো রিমবাবু আর কতটা পথ বাকি? সবে 100 কিলোমিটার আসলাম। আচ্ছা এখন বাজে বেলা 12টা। আচ্ছা আমাদের যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছিল, 9:45 তার মাঝে আবার চা খেলাম একবার, টিফিনে দাঁড়ালাম একবার। যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে বা ফ্যামিলি থাকলে এগুলো মেনটেন করতে হয়। একদম। বন্ধুরা হলে গাড়িতে যা হোক একটা কিছু খেয়ে নেওয়া যায়, কিন্তু এইসব ক্ষেত্রে হয় না। তো এদিককার রাস্তাঘাট এত সুন্দর, আর আরও আমাদের সময় লাগে। আমাদের জাগুলি থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটাতে উঠতে অনেকটা সময় লাগে, পান্ডুয়া মেমারি হয়ে তারপরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে ওঠা হয়। তো সেই জায়গাটা আসতে অনেকটা টাইম লেগে যায়। তো আমি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে পেয়েছি বেশি হলে মোটামুটি এই 30 কিলোমিটার মতো, বাকি 70 কিলোমিটার 60-70 কিলোমিটারই ওই আমাদের সিঙ্গেল লেন, যেটা জাগুলি থেকে এসে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে মিশছে, পান্ডুয়া হয়ে মেমারি হয়ে। তো সেই রাস্তাটা সকালবেলার দিকে বাজার ঘাট বসে, তো সেই জন্য ওই দিকটায় জাম থাকে, তো সেই জন্য আরও টাইমটা বেশি লেগেছে। তো এখন এই রাস্তায় ওঠার পরে গাড়ি মোটামুটি গড়ে 100 স্পিডে চলছে, এবং রাস্তা খুব ভালো, এক কথায় অনবদ্য, ভীষণ ভালো। এবং এটা আমরা এখন যাচ্ছি জিটি রোডের ওপর দিয়ে। এই রোডটা সরাসরি বারাণসী হয়ে দিল্লি পৌঁছে যাচ্ছে। তো আমরা এর আগে যখন কুম্ভে গেছিলাম তখন এই রাস্তা দিয়েই গেছিলাম, গিয়ে এখান দিয়ে গিয়ে বৃন্দাবন হয়ে একবারে দিল্লি পর্যন্ত গেছিলাম। তো এই রাস্তাটার একটা এক্সপিরিয়েন্স আমার আছেই বরাবরই। তো এর আগেও 4-5 বার এই রাস্তায় গাড়ি ড্রাইভ করেছি। তো এই রাস্তার
প্রকৃতি সম্বন্ধে আমার জানা আছে, তো সেই এক্সপিরিয়েন্স নিয়েই চলছি, গাড়ি একসাথে চলছে। আর এই রাস্তায় মোটামুটি গাড়ি চাপ আছে, আমাদের NH-12 থেকে গাড়ির চাপ বেশি, কিন্তু গাড়ির গতিও বেশি থাকে। লরিগুলো মোটামুটি 70-80-তে যাচ্ছে, ছোট গাড়ি 100-110, ভালো গাড়ি হলে 120-30-এও যাচ্ছে। তো ওভারঅল এই পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো। আর এখন একটু বেলার দিকে রোদ উঠেছে, গরমও লাগছে। আর তোমাদের তো রাস্তা রিঙ্কি দেখাচ্ছেই। আর তার সাথে বলি যে এই রাস্তা আমাদের NH-12 থেকেও খুব ব্যালেন্সিং রাস্তা। আমাদের এই NH-12 জায়গায় জায়গায় উঁচু নিচু রয়েছে, একটু টাল খায় গাড়ি, কিন্তু এই রাস্তার ব্যালেন্সিং খুব ভালো, একদম স্মুথ গাড়ি চলছে। মানে গাড়ির PSI মানে হাওয়া যদি ঠিকঠাক চাকায় থাকে সমানভাবে, তো গাড়িতে কোনো দোলা খাওয়ার ব্যাপার নেই, ব্যালেন্সিংটা খুব ভালো। সেই জন্য গাড়ি চালিয়ে আরও বেশি মজা পাওয়া যাচ্ছে। আমাদের NH-এর ক্ষেত্রে সেইটাই অসুবিধা হয়, NH-12-এর ক্ষেত্রে এই রাস্তায় খুব আপ ডাউন হয়, আর গাড়িতে ব্যালেন্স বারবার এরম দোলে গাড়ি, কিন্তু এই রাস্তায় খুব স্মুথ ড্রাইভ করা যাচ্ছে। তো চলো যেতে যেতে আবার দেখাবো এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি আমরা। তো আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো সাসপেন্স, তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আর তোমরা যারা যারা এই রাস্তা তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আসানসোল, দুর্গাপুর এই সব জায়গা থেকে দেখছো, আমরা এই মুহূর্তে বর্ধমান পার হয়ে দুর্গাপুরের দিকে এগোচ্ছি। বর্ধমান আর দুর্গাপুরের মিডিলে রয়েছি। তো তারা যারা যারা দেখছো তারা অবশ্যই জানাবে যে কারা কারা আমার সাবস্ক্রাইবার রয়েছে দুর্গাপুর বা বর্ধমান থেকে। আর এই রাস্তা দিয়ে কারা কারা গেছো তো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবচেয়ে বড় কথা, শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম লুচি কচুরি খেতে, তো শক্তিগড়ের ল্যাংচা আমি খাই না কোনো সময়, কারণ এই ল্যাংচা ভালো হয় না। যেরকম আমাদের কৃষ্ণনগরে পান্থতীর্থের সরপুরিয়া খাওয়া যায় না, তো সরপুরিয়া আনতে গেলে একমাত্র অধরে যেতে হয়, অধরেই অরিজিনাল সরপুরিয়াটা পাওয়া যায়। তো এই শক্তিগড়েও সেম, শক্তিগড়ের রাস্তার ধারে যত হোটেল বা রেস্টুরেন্ট আছে, মিষ্টির দোকান আছে, কোনোটারই ল্যাংচা ভালো না। তো ভালো ল্যাংচা খেতে গেলে তাই ওই টাউনের মধ্যে গেলে সেখানে পাওয়া যায়, আর এখানে সব ওই ময়দা গোলার মতো। তো সেম ব্যাপার আমাদের কৃষ্ণনগর আর তোমার পান্থতীর্থে। তো সেই জন্য আমরা কোনো সময় এখানে ল্যাংচা খাই না। তো টেস্ট করেছিলাম, টেস্ট করে বুঝেছি যে কেমন। আর এই যে আমার ছেলের সাথে তো আমার মা বক বক করেই যাচ্ছে, এই দেখো, শোনো একবার। তার কথোপকথন চলতেই আছে, তার বক বক চলতেই আছে আমার মার সাথে। মার মুখ মনে হয় 1 সেকেন্ডও বন্ধ নেই, ওর সাথে বকতে বকতেই মার সময় কেটে যাচ্ছে, তাই তো? তো ঈশান আবার তার সাথে, আমরা যেহেতু ফোন ক্যারি করি, ফোনে ব্লগ করি, তো সবটাই দেখে ও আবার ওর একটা ফোন, তোমাদের তো দেখালাম, ফোন নিয়ে এসছে, ও ফোন ক্যারি করছে, জিওর কিপ্যাড ফোন। ফোনটা একটু দেখিয়ে দাও বাবা। পকেটেও রাখছে ফোনটা, আবার দেখো। আবার আমরা যেরকম মাঝে মাঝে, ওই যে ওর ফোনটা দেখছো, আবার আমরা যেমন মাঝে মাঝে সবার সাথে একটু ফোনে কথা বলছি, আমাদের ফোন আসছে, ওরও সেরকম মানে ঘন্টায় ঘন্টায় ফোন আসছে, ফোন বের করে আবার কাকে কাকে ফোন করছে, কথা বলছে, এইসবই চলছে। তো সবে আমরা শক্তিগড় থেকে টিফিন করে কিছুটা পথ এসছি, ব্রিজের ওপরে, প্রায় একটা ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে জানতে পারলাম যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের সাথে হয়েছে, কার হয়েছে সেটা এখন আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। আর যার জন্য অবরোধ হয়েছে, মানে স্থানীয় লোকেরাই অবরোধ করেছে। তো জ্যামটা শুধু তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণ জ্যাম লেগেছে ব্রিজের ওপরে। তো অগত্যা বুঝতেই পারছো, ভীষণ একটা যানজট। তো যতক্ষণ না কাটবে ততক্ষণ তো বেরোনোর কোনো উপায় নেই। তো এই দেখো, মানে কোনো শেষ আমরা দেখতে পাচ্ছি না, প্রচুর। তো এই তো অবস্থা। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর সবাই গাড়ির থেকে, না না লাগবে না, ছাড়ো। আর এই বাবা সরে যা,
এই যে আমাদের ঈশান বাবু আর প্রত্যেক বাচ্চা কাচ্চাই গাড়ি থেকে বেরিয়ে পড়েছে, যে কটা ছিল। দেখো ওই গাড়িতেও বাচ্চা আছে, ওই গাড়ির থেকেও বাচ্চা কাচ্চা সব বেরিয়ে গেছে। কি করবে? আর এখানে ঈশান, কারণ বাচ্চাদের রাখাটাই সবচেয়ে বড় সমস্যা, কারণ এর সমাধান কখন হবে বোঝা মুশকিল। গাড়ির সুবিস্তৃত একটা লাইন, তো স্থানীয় মানুষেরা অবরোধ করেছে, মানে এই অবরোধ উঠবে, কখন উঠবে মানে পুলিশ অন্তত না আসা পর্যন্ত, কিছু ঝামেলা না মেটা পর্যন্ত তো এটা ক্লিয়ার হওয়া সম্ভবই না। শুধু বাইক বেরিয়ে যাচ্ছে আর সব গাড়ি যেরম সেরমই আটকে আছে। তো আমি কত দূর যেতে পারবো বুঝতে পারছি না, কারণ যেখানে ঘটনাটা ঘটেছে সেটা আমার ধরাছোঁয়ার বাইরে, অনেক দূর। তো সেখান থেকে জ্যামটা শুরু হয়েছে, তার মানে বুঝতে পারছো, মানে এখান থেকে কোনোভাবেই কিছুটা দূর গিয়েও আমি তোমাদের সেটা বোঝাতে পারবো না বা দেখাতে পারবো না। তো এখানেই কতটা লেট, একেই বলে যে রাস্তায় বেরোলে সব কিছু তোমার মানে হাতে থাকে না, এই যে বেরোনোটা তোমার হাতে কিন্তু কোথাও পৌঁছানোটা তোমার হাতে না। মানে রাস্তায় কি হবে সেটা তুমি কোনো দিনই বুঝতে পারবে না। মানে হঠাৎ করে এমন একটা সিচুয়েশান হয়ে গেল, এখন এখানে আমরা কতটা টাইম আটকে থাকবো, তারপরে তো পৌঁছানোর ব্যাপার। আমার ব্লগ করা দেখে ঈশানবাবু ব্লগ করা স্টার্ট করেছে। আমার টিফিন বলে তোমাদের ছেলে দেখা হচ্ছে। আমরা এখন আটকে দাঁড়িয়ে আছি, জ্যামে দাঁড়িয়ে আছি। জ্যাম ছাড়বে তো কখন জ্যাম ছাড়বে তখন আমি জানি না। তো জ্যাম ছাড়লে আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে, ঠিক আছে। করে নেব তারপরে। জ্যামে আটকে আমরা সব এরমভাবেই বসে আছি। ঈশান তো এখানেই বসে পড়েছে, আর এই যে বাপি, আর এই যে রিম দাস, क्या होगा? এখানে 8টা বেজে গেল, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। এখন এটা তো জাম, মানে কি পথ অবরোধ, এটা তো কখন একদমই জনগণের ইচ্ছা হবে একদমই তাই। তারপরে উঠবে। আর একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার, পুলিশ অ্যাক্সিডেন্ট তো যেটা হওয়ার হয়ে গেছে, এখন তাকে তো নিয়ে চলে গেছে, কিন্তু এখন মানুষ জনগণ কতক্ষণ আটকে রেখেছে। শান্ত হবে, পুলিশ কিসের সাথে কতটা হয়েছে? বোঝাতে পারবে, কিসের সাথে হয়েছে এখানে কেউই তো বলতে পারছে না, পারছে না। সবাই তো। আবার এমন একটা জায়গায় জাম হয়েছে ওভারব্রিজের ওপরে, যে একদমই তাই, ন- অন্য জায়গা নিচে দিয়ে হলে কাটিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাবো, দুধারেই আটকানো, কোনো গাড়িই বেরোতে পারছে না। এটা হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখন আমরা আছি পানাগড়ে, আর পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কটা তো ছেড়ে এলাম। তো আমাদের ওই জ্যামে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট আমরা চলছি, তো সেই জন্য সব কিছুই লেটে রান করবে। এখন সামনে দাঁড়াবো একটু চা খেতে। তো লাঞ্চটা এখন করছি না, কেন টিফিনটাও যেহেতু দেরিতে খেয়েছি আর এখনো সেইভাবে খিদেটা পাইনি। তো লাঞ্চ আমরা আরেকটু এগিয়ে গিয়ে করব। এখন সামনে হচ্ছে চাটা খেয়ে নেব। এসে দাঁড়ালাম টোলে, এটা আমাদের ফার্স্ট টোল। দুর্গাপুর টোল প্লাজা। এটা আমাদের ফার্স্ট টোল। এই প্রথম এতক্ষণ পরে দুর্গাপুরে এসে টোল পেলাম। তো আমরা যখন বালুরঘাটে গিয়েছিলাম কিছুক্ষণ বাদে টোল, কিছুক্ষণ পরে বলো, এতক্ষণে প্রায় 4টে টোল। 150 কিলোমিটার বাদে, জাগুলি থেকে প্রায় 150 কিলোমিটার বাদে আজকের ফার্স্ট টোল। এটা হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা। তো সেটা এখানে তো দাঁড়িয়েছি, অনেকক্ষণ চলো পরে। সামনে, যেহেতু গাড়িটা স্লো হলো, গিয়ে দেখি ওই পারে চাটা কিছু পাওয়া যায় কিনা। আর ঈশান ওইদিকে ওর ঝোলা খুলে বসেছে, কারণ অনেক টাইমের ব্যাপার, একটু মুখ না চালালে হয় না। বাচ্চাগুলোকে রাখা এতক্ষণ গাড়ির মধ্যে থাকে যে এটাই বড় কথা। এর আগেও যারা আমার ব্লগ দেখো তাদের বলেছি যে ওকে আমরা এই গাড়িতে নিয়ে কমফোর্টেবল। ছোটবেলা থেকে ও গাড়িতে ঘুরতে ঘুরতে এতটাই মানে ইজি হয়ে গেছে, ও ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে চলে যাবে। তো কিছুক্ষণ পরে পরে একটু এইসব তো রাখতেই হবে, যেহেতু অনেকটা রাস্তা। এটা তো তাও খুব সামান্য। আমরা বালুরঘাটে এর আগে গেছিলাম, প্রায় বালুরঘাট, শিলিগুড়ি, কুচবিহার পুরো ওকে গাড়িতে নিয়েই ঘুরেছি। তো কিছুই না, কিছুক্ষণ পরে পরে একটু তো ঘুমের মতন হয়, আর একটু টুকিটাকি খেতে খেতে, একটু বক বক করতে করতে, আর চারিদিকে কোশ্চেন জিজ্ঞাসা করতে করতে, এটা কি সেটা কি, এই করতে করতে ও মোটামুটি জার্নিটা কাটিয়ে দেয়। এই দে বাবা টোল। আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের ওপর দিয়ে, আর এই দুর্গাপুর হচ্ছে বিধানচন্দ্র রায়ের
একটা স্বপ্ননগরী, যেটা কলকাতা, দুর্গাপুর এবং কল্যাণী এই তিনটেকে নিয়ে তার স্বপ্ন ছিল। আর আমরা থাকি কল্যাণীর একদম কাছে, কল্যাণীই বলা চলে। আর কলকাতা আমাদের থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে। আর এখন রয়েছি আমরা তার আরেকটা স্বপ্ননগরী দুর্গাপুর। তো তোমরা দেখতে পাচ্ছ বাদিকে টোটালটাই দুর্গাপুর টাউনশিপ, আর চারপাশ দিয়ে রয়েছে বড় বড় সব কলকারখানা। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এদিকে একটা সাইড আমাদের রাস্তার ডান সাইডটা রয়েছে টাউনশিপ, এদিকে সমস্ত ফ্ল্যাট, বাড়ি, দোকান সব এদিকটা। আর রাস্তার বাঁধারটা রয়েছে সব কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এই দুর্গাপুর বহু পুরনো শহর এবং খুব সাজানো গোছানো শহর। তো আমারও যে কোনোদিন দুর্গাপুর টাউনের ভেতর দিয়ে যাওয়া হয়নি, যতবারই গেছি এই দুর্গাপুরের উপর দিয়ে চলে যাওয়া এই জিটি রোডের ওপর দিয়েই গেছি। তো এই জিটি রোডের পাশ দিয়ে যেতে যেতেই যেটুকুনি দেখা আর কি দুর্গাপুরটাকে। তো সেই দুর্গাপুর আর কল্যাণী দুটোকে একরকমই বলা যায়, কারণ টোটালটাই একদম সাজানো গুছানো শহর দুটোই। তো তোমরা কারা কারা দুর্গাপুরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন প্রায় 2:30 মতো বাজে, তো আর চা খেতে দাঁড়ানো হলো না। তো একবারে দুপুরে লাঞ্চটাই করবো। লাঞ্চটা করার জন্য একটু সাইডে যেতে হবে হাই রোড থেকে, কারণ হাই রোডের ধারে সেরকম দোকানপাট নেই। টোটালটাই রোড এবং চারিদিকে ব্যারিকেড করা। তো আমরা সাইড দিয়ে নেমে যেতে হবে। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে ডান দিকে এবং বাঁদিকে দুপাশেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তো যাই হোক, কোনোদিন আসা হয়নি দুর্গাপুর টাউনে। তো ভবিষ্যতে কোনোদিন যদি সময় করে দুর্গাপুর আসতে পারি তো অবশ্যই ঘোরার ইচ্ছা থাকলো দুর্গাপুরটায়। তো কল্যাণী আমার খুবই ভালো লাগে, কাঁচরাপাড়ার থেকেও আমার কল্যাণী খুব ভালো লাগে, ভীষণ সাজানো। এবং কল্যাণী হচ্ছে খুব সুন্দর সাজানো, বাড়ি ঘর যাই বলো। তো শুনেছি দুর্গাপুরটাও নাকি সেই রকমই। তো দুর্গাপুর আসার একটা ইচ্ছা রইলই, যদি কোনোদিন আসতে পারি তো তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব। আমাদের আত্মীয় স্বজন কেউই সেরকম একটা দুর্গাপুরের এই সাইডে নেই, যে আমরা দুর্গাপুরটায় সব আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সাইডেই রয়েছে। গঙ্গার এপারে না আমার আছে না রিঙ্কির আছে, কারোরই নেই। আর পেছনে দেখো ঈশান বাবু দুষ্টুমি করছে। ঈশান বাবু দুষ্টুমি তো ওর একটু খিদেও পেয়েছে। না ওর চলতেই আছে, ওর খিদে খুব একটা পাচ্ছে না। ওর একটার পর একটা কিছু না কিছু ওর ঝোলার মধ্যে গচ্ছিত আছে, তো সেগুলো নিয়ে ওর চলছে। ওই দেখো, ওই যে ওর গচ্ছিত সম্পত্তির থেকে সমানে একটা না একটা বার করতে আছে। এই জন্য আমি সবটা একটা দেখিয়ে ফেলেছি, তাই তাহলে একটা হাতে যদি দিতাম ওটা নিয়েই শান্ত থাকতো। দেখে ফেলেছে, এত কিছু কেনা হয়েছে, ব্যাস। তো চলো সামনে লাঞ্চ করব। তো দুপুর 2:30 মতন বাজে, 2:30 কি 3:45 মতন বাজে। এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছি হোটেল রয়তে। এই হচ্ছে হোটেল। তো এসে গেছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে আছে হচ্ছে ভাত, একটা ভাজা, এটা তোলো, মাছটা তোলো, আর আছে একটা সবজি, মনে হয় ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সবজি, সব কিছু দিয়ে। আর আছে ডাল, আর এটা হচ্ছে কাতলা মাছ, আর চাটনিও দিয়েছে সাথে, আর আছে পাঁপড়, আর পেঁয়াজ লঙ্কাটা দিচ্ছে। আর আমার বাপি শুরু করে দিয়েছে খাওয়া না, আর ছেলে করছে ব্লগ। বাবা সরে যা সরে যা। হ্যাঁ, লঙ্কা ছাড়া কোনটা? এটা তো আচ্ছা। ঈশানের হচ্ছে লঙ্কা ছাড়া অমলেট। আর আমরা দুটো মাছ নিয়েছি, আর দুটো
আমরা মা মাছ খাবে না বলে মা নিয়েছে অমলেট, আর ঈশান বাবুরও অমলেট। হাই হাই হাই। আর ঈশান বাবু করছে ব্লগ ওর ফোনে। আবার টিফিন করে নিয়ে শোনো শোনো অবস্থা তো সেম জিনিস, সব কিছু সেম আছে, শুধু এখানে অমলেট আছে। তো চলো এখন আমরা এখন আমরা লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করে। আমি তো প্রথমে বাবাইকে খাওয়াবো একবার, আমি খাবো একবার। রান্না কেমন? ভালো, ঠিক আছে। সবে লাঞ্চ কমপ্লিট হলো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:50। তো এখনো পৌঁছাতে কতক্ষণ লাগবে? এখনো পৌঁছাতে লাগবে ঘন্টাখানেক। তো আজকে রাস্তায় বেরোনোর থেকে জ্যামে পড়েছি, তারপর তো অ্যাক্সিডেন্টের ওখানে প্রায় 1.5 ঘন্টা লেট হয়েছে। মানে যেরমভাবে প্ল্যানটা করেছি সেটা পুরোটাই জলে গেছে। তো দেরি যখন হয়েছে আমরা আর সেই প্ল্যানটায় যাচ্ছি না। তো আমরা যেখানে যাব সেখানে আজকে রাতটা স্টে করব। তো কালকে ওখানে যেখানে যেখানে ঘোরার আছে, আমরা কোথায় যাব সেটাই তো তোমাদের এখনো বলিনি, সেটা বলবো। তো যেখানে যাব আজকে রাতটা সেখানেই থাকবো, থেকে কালকে পুরোটা ঘুরবো। ঘুরে যতক্ষণ ঘুরতে লাগে ততক্ষণ আবার কালকেই আবার ব্যাক করবো, এই প্ল্যানে এখন আসা গেছে। দেখো আসানসোলে ঢুকে গেছি, আর আসানসোলে যেতে যেতে রাস্তার দুধারে অপরূপ একটা দৃশ্য। এগুলো হচ্ছে কয়লার পাহাড় দুধারে, ওইদিকে কম, এই দিকটাতেই বেশি। এই দেখো পুরো কালো যে কয়লা, সেই কয়লার পাহাড়। আর এই দেখো সামনেটা সূর্য এদিকে অস্ত যাচ্ছে, আর ওই দেখো সামনে হচ্ছে পাহাড়, হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। হ্যাঁ, আমরা এখন পড়ন্ত বেলায় জিটি রোড ছেড়ে ডান দিকে চলে আসলাম। ডান দিকে যে রাস্তাটা কল্যাণেশ্বরী মন্দিরে হয়ে মাইথন ড্যামের দিকে যাচ্ছে। তো আমরা পেছনে কল্যাণেশ্বরী মন্দির ছাড়িয়ে আসলাম। তো আমরা ফেরার পথে কল্যাণেশ্বরী মন্দিরে দাঁড়াবো। আর আমরা এখন যাচ্ছি আমাদের আজকের প্রথম গন্তব্য মাইথন ড্যাম, যেটা তোমাদের কাছে সকাল থেকেই সাসপেন্স রেখেছিলাম। তো আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামের দিকে। তো মাইথন ড্যামের অপরূপ সৌন্দর্য মানুষকে মনোমুগ্ধকর করে তোলে। তো আমরা এখন সেইটা দেখার জন্যই ধীরে ধীরে যাচ্ছি। প্রচুর গাড়ি আসছে, যেহেতু আজকে রবিবার, সপ্তাহের ছুটির দিন, তো আর তার মধ্যে শীতকাল, তো সেই জন্যই প্রচুর মানুষ এখানে আসে পিকনিক করতে বা মাইথন ড্যাম ঘুরে দেখতে। আর আমাদের যাত্রাপথে দুই ধারে রয়েছে প্রচুর লজ, প্রচুর ছোট ছোট বাড়ি, ভাড়া দেওয়ার নিবাস, হোটেল যাত্রী নিবাস বলে সব লেখা রয়েছে। এই যে তোমরা দেখো সামনেই রয়েছে হোটেল যাত্রী নিবাস। তো আমরা যাচ্ছি এখন মাইথন ড্যামের দিকে। আর দুধারে ছোট ছোট পাহাড় রয়েছে, সম্ভবত এগুলো কয়লারই পাহাড় হবে। তো আমি সঠিক জানি না। তো ওখানে গিয়ে নেমে তাদের সাথে, স্থানীয় লোকেদের সাথে কথা বলে তোমাদের শিওর জানাবো। তো এই দেখো সুস্বাগতম জানাচ্ছে আমাদের মাইথন ড্যাম, দামোদর ভ্যালি কর্পোরেশন। আর দেখো প্রচুর ছোট গাড়ি, অটো ফিরছে এখন ফেরার পথে। তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি, প্রায় এখানে 220-30 কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি থেকে। তো সেই জন্য তো বেলা হয়ে গেল, তার মধ্যে দেখেছিলে দুপুরে জাম, তো সেই জন্য আমরা বেলা হয়ে গেছে। তো এখন যারা ফিরছে তারা হয়তো কালকে এসেছিল এখানে, বা লোকাল 50-60 কিলোমিটার দূর থেকে এসছে, তারাই এখানে ছিল। তো আমরা এখানে আজকে দেখে এখান থেকে যাব আরেকটা জায়গায়। তো কোথায় যাব সেটা তোমাদের পরেই বলবো। তো এখানে দেখো লেখা আছে মাইথন ড্যাম। ড্যামের রাস্তা কোনটা দাদা? এখানে সব দেওয়া আছে, বড় বাসে কত টাকা
নেয় আর কি। সব লেখা হ্যাঁ, আছে। অটোতে দেখো, কত, টোটোতে রাজ্য কত। সরকারের পক্ষ থেকেও এখানে একটা বোর্ড লাগানো হয়েছে, মাইথনে মানে আগত সকল ভ্রমণার্থীদের সাদর আমন্ত্রণ। তো যাই হোক, এটা সরকারি বিজ্ঞাপন। আর দেখো আমাদের দুই ধারে ছোট ছোট পাহাড় রয়েছে আর দুই ধারে জঙ্গলে ঘেরা এলাকা। খুব শান্তশিষ্ট পরিবেশ, জনবসতিও খুব একটা নেই বললেই চলে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো মাইথন ড্যামটা কিরকম, তার সৌন্দর্য কিরকম। আর আশা করি পড়ন্ত বিকালে সূর্যাস্তের সময় মাইথন ড্যামটা খুবই অপূর্ব লাগবে। তো আমরাও চাক্ষুষ করব, সাথে তোমাদেরও দেখাবো যে মাইথন ড্যামটা কিরকম। তো চলো এখন যাওয়া যাক। ওয়াও, অপূর্ব। খুব এই সুন্দর দেখো রাস্তা। অপূর্বতার শোভা, খুব সুন্দর রাস্তা। সেই আমরা 3-4 মাস আগে আগে, যে হ্যাঁ, হ্যাঁ, ডুয়ার্সের হ্যাঁ। ফিলটা যেন আবার পাওয়া যাচ্ছে। সেটাই যেন ফিলটা পাওয়া যাচ্ছে। বোঝাই যাচ্ছে না যে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, মানে এত সুন্দর রাস্তা। এখানে এই যে সব বাস, বেশিরভাগ পিকনিক করতেই এসছে দেখলাম। এখানে সবাই পিকনিক করে, ড্যাম ট্যাম ঘুরে পিকনিক করে চলে যায়। আমরা একবার এসছিলাম, আমার তখন বিয়ে হয়নি, তখন একবার এসছিলাম। এই রাস্তার দুধারে সব দোকান টোকান বসেছে, এই যে সব খাবার দোকান আছে দুধারে না, অনেক কিছু দোকান, খাবারের দোকান আছে। এই দেখো খেলনার দোকান আছে, বাচ্চাদের খেলনা, বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে। মানে সেই পিকনিক স্পটের মতন পুরোপুরি হয়ে গেছে একদম। মেইনলি তো পিকনিক স্পটই বটে। আইসক্রিমের দোকান আছে, সব কিছু সব। আর প্রচুর এই পর্যটক যে, এসছে। হ্যাঁ প্রচুর। আর মেইনলি আজকে তো সানডে, সেই জন্য এই দেখো সূর্য আমাদের মাথার ওপরে, সূর্য মামা আমাদের সাথে যাচ্ছে। মোটামুটি আমরা এখন ড্যামের ওপরে উঠে পড়েছি। দেখো মাইথন ড্যামের সৌন্দর্য। আমরা তো পুরো রাস্তাটাই কভার করব যদি যেতে দেয়। সূর্য অস্ত যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি একদম ড্যামের ওপরে। এই টোটাল ড্যামের রাস্তাটা দিয়ে যাব, তো দেখাবো তোমাদের ড্যামের সৌন্দর্যটা। আর এইদিকে দেখো বাদিকেই রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা ড্যামের জল থেকে এই তাপবিদ্যুৎ তৈরি হয়। আর এখানে রয়েছে বিশাল এক জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা। আর খুব সুন্দর করে সাজানো রয়েছে ড্যামের সাইডটা। তো দেখো ওইদিকে দ্বীপের চড়া মতো পড়েছে, আর ওইদিকে মানুষজন বোটিংও করছে। তো আমাদের এই মুহূর্তে বোটিং করা হবে না, কারণ এখন বেলা হয়ে গেছে। তো চলো যেতে যেতে পুরো ড্যামের শোভাটা তোমাদের দেখাবো, ড্যামের সৌন্দর্যটা। তো ঈশানও নেমেছে ড্যাম ঘুরে দেখতে। আর এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আর এই দিক থেকে ড্যামের রাস্তাটা শুরু হয়েছে, টোটাল এই রাস্তাটা ড্যামের ওপর দিয়ে গেছে। কি স্বচ্ছ জল, খুব স্বচ্ছ জল। আর আমরা এই যে এই ড্যামের এই রাস্তা দিয়ে হাঁটছি, কারণ গাড়ি নিয়ে বেশিক্ষণ মানে রাস্তায় দাঁড় করাতে দিচ্ছে না, এই জন্য রিম ওইদিকে নিয়ে যাচ্ছে গাড়ি বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেয় না। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি দারুণ বলো মা, খুব দারুণ। আর ঈশান তো তাই অনেক দূরে চলে গেছিলি, তাই তো? আর ওই দেখো ওই যে সব বোটিং করছে। এখন বেলা যেহেতু অনেকটা হয়েছে, আমরা আর বোটিং এ যাব না। ওই তো সামনে নৌকা, চল ওই তো রানীমা। আর ঈশান বাবু এদিকে আসছে। চলো চলো চলো, হ্যাঁ কিচ্ছু হবে না, যাও যাও যাও, আমি আছি। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসেছে, এখানেও পড়াশোনা করছে। বাবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তায় পড়াশোনা করছে। চলো কয়েকটা ফটো তুলে নি। দেখো ওই দূরে দেখা যাচ্ছে জলের মধ্যে ছোট ছোট পাহাড়, আর বোটে করে ওই যে সবুজ যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে মিজরিলে, এই জায়গাটাতে বোটিং করে নিয়ে যায় বোটে করে। তো এই যে এই জায়গাগুলো সব ড্যামের মধ্যেই, জলরাশির মধ্যেই রয়েছে।
আর দেখো এখানে প্রতিনিয়ত বিএসএফ জওয়ানরা এই ড্যামটাকে পাহারা দিচ্ছে। বোটগুলো চলছে, সব বোটে করে ওই দ্বীপগুলোতে গেছিলো। তো এগুলো মাথা পিছু আমি যতদূর শুনেছি স্টিমার বোটগুলোতে ভাড়া বেশি 200 টাকা, আর হাতে টানা বোটও আছে, আর তোমার স্পিড বোট আছে, সেগুলোতে মাথা পিছু 400 টাকা। তো আমাদের এইবার আর বোটে চড়া হবে না, কারণ এখন বেলা পড়ে গেছে, অন্ধকার হয়ে যাবে একটু পরেই। তো যেতে যেতেই অন্ধকার হয়ে যাবে। আর ড্যামের দুধার দিয়ে প্রচুর পর্যটক, কেউ পিকনিক করতে এসছে, কেউ ড্যাম ঘুরতে এসছে। তো দেখো আমরা ড্যামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এইখান দিয়ে রাস্তা পুরোটা ঘেরা রয়েছে, দুপাশ দিয়ে একদম রেলিং করা, যাতে কেউ ওপর দিয়ে লাফ টাপ দিতে না পারে। খুব নিশ্চিত নিরাপত্তা। তো আমাদের যখন বন্যা হয়, আমাদের এদিকে হাওড়া, বাগনান বা ওই সব সাইডে বন্যা হয় এই ডিবিসির জলে, ছাড়া জলে। এখানে প্রচুর জল, বিরাট জলরাশি। তো দেখো ড্যাম যেন শেষ হয়েও হয়েছে না শেষ। তো ওই যে পেছনে ছিল বোটিং ঘাট, তো ওইখানটায় খুব ভিড় ছিল, তো সেই জন্য ভিডিওটা একটু পজ করে দিয়েছিলাম। তো আবার তোমাদের দেখাই, এই যে এইখান দিয়ে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই সাইডটাতেই মেনলি বোটিং করে সবাই। ওই দেখো হাতে টানা নৌকা। তো চলো তোমাদের একটু দাঁড়িয়ে দেখাই, এখানে মনে হচ্ছে একটু দাঁড়ানো যাবে। তো চলো আগে শেষ প্রান্ত থেকে ঘুরে আসি, তারপরে দাঁড়াচ্ছি, দেখা যাক বাঁধটা কত বড়। আর এই সাইডটা দেখো, এটা একটা মনে হচ্ছে বিএসএফ ক্যাম্পই হবে, বাস সম্ভবত স্কুল প্লেগ্রাউন্ড রয়েছে। আর দেখো প্রচুর মানুষ এখানে আড্ডা দিচ্ছে, বসে আছে, খুব সুন্দর। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মাইথন ড্যামটা এত সুন্দর। আর যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে মাইথন ড্যামটা। আগে আজ থেকে 20 বছর আগে একরকম ছিল, এখন একরকম। তো আমি বহু ছোটোবেলায় একবার এসেছিলাম, তো তখনকার কথা আমার মনেও নেই। আর তারপরে এই প্রথম আসলাম। তো দেখো যেন এখানে জলের অভাব হয় না, কোনো সময়ই এখানকার জল শুকায় না, এত জল, প্রচুর জলরাশি। দেখো এই দেখো এখানে সুন্দর খেলাধুলা করছে সবাই, আর সবাই গাড়ি নিয়েই মূলত এর ওপর দিয়ে ঘোরাঘুরি করছে। তো এটা একটা ভালো জিনিস যে ড্যামের ওপরে অন্তত গাড়ি নিয়ে যেতে দিচ্ছে, না হলে এতটা লম্বা ড্যাম হেঁটে কভার করা খুব কষ্ট। এবং নিশ্চিত নিরাপত্তা রয়েছে বিএসএফের। ড্যামের থেকে ঘুরে টুরে এখন যাচ্ছি আরেকটা জায়গায়। তো আজকে সেখানে রাতটা থাকবো। তো যাওয়ার পথে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু চায়ের নেশাও লেগেছে। সে দুপুরে ভাত টাত খেয়ে আর কিছু খাওয়া হয়নি, আর কোথাও দাঁড়ানোও হয়নি সেরকম। তো এখন একটু চা বিস্কুট খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে যাব। আর আজকে যেই জায়গাটায় দাঁড়িয়েছি, 1 বছর আগে এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম কুম্ভে যাওয়ার সময়, মহাকুম্ভে চানের সময় আমরা 3 বন্ধু মিলে যাচ্ছিলাম। তো ঠিক সেই যেই হোটেলটায় দুপুরবেলায় কুম্ভে যাওয়ার সময় ভাত খেয়েছিলাম, তো সেই হোটেলটারই অপোজিটে দাঁড়িয়েছি। এই দেখো ওই যে পেছনে দূরে দেখা যাচ্ছে লাল বোর্ডটা, ওইটা হোটেল খালসা। তো কুম্ভে যাওয়ার সময় এখানে দাঁড়িয়েই ভাত খেয়েছিলাম। তো সেই হোটেলটা দেখে পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। তো চলো চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে আবার রওনা হই। ধানবাদে এসেও ভিটু পেলাম। আমাদের কাঁচরাপাড়ায় যে ভিটু আছে, এর মানে পরিসর বিরাট। পুরো ধানবাদ সিটিটা দেখাও সবাইকে। হ্যাঁ, ধানবাদ সিটিটা দেখেই বোঝা যাচ্ছে যে মানে বেশ জমজমাট। সমস্ত মল, সমস্ত বড় বড় হোটেল, ফ্ল্যাট দেখলে প্রচুর ফ্ল্যাট, একটা ক্যাম্পাসে মনে হয় 2-5 খালি ফ্ল্যাট। মানে দেখেই বোঝা যাচ্ছে যে একদম মানে টাউন সিটি। এই হচ্ছে ধানবাদের প্যান্টালুন্স, তার নিচে হচ্ছে কি জুডিও, ডোমিনোস, ডোমিনোস,
ক্রোমা সব রয়েছে। একদম। এটা দেখে আমার শিলিগুড়ি টাউনের কথা মনে পড়ে গেল, বলো। আমরা যদি পুরো শিলিগুড়ি, হ্যাঁ ফিরছিলাম একদম শিলিগুড়ি টাউনে এরকমই একটা বিল্ডিং এর মধ্যেই সব ছিল। হ্যাঁ ছিল। এই যে এদিকে কিছু একটা মেকআপ স্টুডিও, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ধানবাদ স্টেশনের দিকে। মানে একদম জমজমাট টাউন এবং সাজানো জ্যাম জট। হ্যাঁ হ্যাঁ বড় রাস্তা, দুবাই দিয়ে ডিভাইডার, মাঝখানে একটা স্টেট হাইওয়ে চলে গেল। ওই দেখো দূরে একটা বিরাট ফ্ল্যাটের ফ্ল্যাট। টাউনশিপ। আসতে গিয়েও তখন ভিডিওটা করা হয়নি, দেখছিলাম মন দিয়ে, মানে ফ্ল্যাট মানে কি, মানে হ্যাঁ আরো বেশি। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরি করে এখন আমরা রয়েছি ধানবাদ টাউনের ওপরেই একটা হোটেলে। তো আজকে রাতটা এখানেই থাকতে হবে, কালকে আবার সকাল থেকে ঘোরা শুরু, তারপরে রাতে বাড়ি ফেরা। আর আজকে সকাল থেকে অনেকটাই গাড়ি ড্রাইভিং হলো, প্রায় 300 কিলোমিটার মতো। আর সবাই মোটামুটি আজকে ভালোই ছিল, কারোর কোনো রাস্তাতে অসুবিধা হয়নি। আর আমাদের ঈশানবাবু এই যে এখন ড্রেস চেঞ্জ করছে। বাবা, কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? হ্যাঁ, প্যান্ট ছাড়নি? আচ্ছা, রাস্তায় গাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? ঈশানবাবুর রাস্তায় কোনো গাড়িতে হয়নি। তো যাই হোক, তোমরা তো দেখলে আজকে দুপুরে মাইথন ব্যারেজ থেকে, মাইথন ড্যাম থেকে ঘুরে এখন ধানবাদে রয়েছি। তো আজ রাতে এখানেই থাকবো, কালকে আবার এখান থেকেই কালকের দিন শুরু করব। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা অর্ডার করেছিলাম একটু ফুলকপির পকোড়া, তাই ওরা এইমাত্র দিয়ে গেল এই যে গরম গরম ফুলকপির পকোড়া আর এই 2 রকমের সস। আর ঈশান খাচ্ছে এখন ফুলকপির সস। আর তোমাদের দেখাই, দেখো ঘরটা কত সুন্দর এবং কত বড়। এই যে এরকম কাঠের পালিশ করা খাট রয়েছে, যেটা সচরাচর কোনো হোটেলে দেখা যায় না। সবই এখন ওয়ার্ড্রপ সিস্টেম বা ফিক্সড খাট হয়ে গেছে। তো দেখো এখানে সবই কাঠের ডেকোরেশন রয়েছে। এখানে দেখো এই একটা কাঠের টেবিল, এখানে রয়েছে মিররটাও, সেটাও কাঠের ফ্রেমিং করা। এখানে দেখো ওয়ার্ড্রপ রয়েছে, সেটাও কাঠের। এই যে এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এই একটা তাক, ওপরে একটা, আর এই একটা। এখানে সব কম্বল টম্বল রেখে দিয়েছে। তো অনেকটাই স্টোরেজ রয়েছে এই ওয়ার্ড্রপের মধ্যে। আর এই দিকে রয়েছে একটা সোফা, আর এখানে 2টো কাঠের চেয়ার, আর এদিকে বেসিন, আর এদিকে রয়েছে বাথরুম, আর এই দিকে রয়েছে একটা জানলা। তো জানলায় মসকুইটো নেট দেওয়া রয়েছে। তো দিনের বেলায় কালকে তোমাদের দেখাবো যে জানলা দিয়ে কি দেখা যাচ্ছে, আমিও এখন সঠিক দেখতে পাচ্ছি না। আর ঈশান বাবু বসে বসে এখন পকোড়া খাচ্ছে। তো আর সবচেয়ে বড় কথা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে হোটেলটায় এসছি আর কি, সেটা অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ি। তো ওরা যখন বিয়ের সিজন হয়, একদিকে ব্যাঙ্কোয়েট ভাড়া দেয় আর একদিকে এরকম রুম করা আছে সেরকম। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওদের মানে ঘরের, মানে এই রুমের সাথেই পাশেই কিচেন। তো ওরা কোনো রান্না করে রাখা ব্যাপার নেই, কোনো কিছু স্টোর করে রাখা ব্যাপার নেই। আমি গরম গরম বলছে, আমি বললাম কারণ আমাদের হোটেলে গিয়ে খেতে হতো। সেই সকাল 6টার সময় বেরিয়েছি, প্রায় মানে 6টার সময় উঠেছি, বেরিয়েছি 8টার দিকে। সেই থেকে এখন 8টা বাজে, আর মানে জোর নেই যে নিচে গিয়ে খাবারটা খাবো। সেই জন্য এরকম একটা ব্যাপারই চাইছিলাম যে খাবারটা এখানেই সার্ভ করবে। তা কাকুকে ডেকে বললাম, বাংলায় কথা বলছে, তা বললো যে আমরা গরম গরম, আমাদের কিচ্ছু কিচেনে নেই, যা অর্ডার দেওয়া হয়, মানে এখানে যারা আসে তারা অর্ডার দেয়, ওনারা গরম গরম বানিয়ে দেয়। তা ঈশানকে তো ভাত খাওয়াবো, তা আমরা রাতে আর ভাত খাবো না, আমরা এগ কারি আর রুটি খাবো। আর আমি একটু ফুলকপি পকোড়া করে দিতে বলেছিলাম, সেটা ব্যবস্থা ছিল না, তবু মানে বলছে আমাকে ঠিক আছে আমি এনে করিয়ে দিচ্ছি। সেই জন্য গরম গরম ফুলকপির পকোড়া করে দিয়েছে। মানে এই আন্তরিকতাটা খুব। আর সবচেয়ে বড় কথা, টাটকা পাচ্ছি, বিশেষ করে বাচ্চার জন্য এত টাটকা, মানে সবে গরম গরম করছে, আমি নিজে দেখতে পাচ্ছি, দেখে এলাম কিচেনে। এখন খেয়ে নিই পকোড়া। বাবা, পকোড়াটা ভালো হয়েছে? তুমি দেখেছো পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। আর পকোড়ার পরেই আসবে চা অর্ডার করেছি। তো চলো। আদ্রাক দেওয়া? হ্যাঁ, তাও আবার বললো যে আদা দেবো, তখন মা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা আদা দিয়েই খাই, আদা দিয়ে বেশি করে দুধ দিয়ে বেশি করে লিকার দিয়ে বানিয়ে দেবে। আর এখন এই তো আমি ফ্রেশ হয়েছি, চান করলাম। এখানে গরম, সেটা বলো সবাই, কোনো ঠান্ডার বালাই নেই, গরম। রিশানকে এইটা পরিয়েছি। তো এখন একটু পকোড়া খেয়ে নিই,
ভালোই হয়েছে, কোটটা দেখেই বোঝা যাচ্ছে যে মুচমুচে। এই সসটা খাও। ওই দেখো বলতে বলতে দাদা চলে এসছে চা নিয়ে, এই যে গরম গরম চা। তা এখন হবে পকোড়া আর চা। আর দেখো চাটা দেখতে, যেটা বলছিলাম, চাটা দেখলেই বোঝা যাচ্ছে পুরো বাড়ির চা। তুমি যেরকম খাও ঘন দুধ দেওয়া, পুরো সেই রকম। যাই হোক, কাঠের পালঙ্ক, তার উপরে গরম গরম ফুলকপির পকোড়া, আর তার পাশেই রয়েছে কাঠের পালঙ্ক মোষের দুধের চা। চলে যাবো। তো চলো এখন চা খাওয়া শুরু করি, না হলে আর চা গরম পাওয়া যাবে না, খাওয়া না খাওয়া বেকার হয়ে যাবে। তারপরে আবার তোমাদের সাথে বাকিটা দেখাচ্ছি। তো এসে গেছে আমাদের রাতের ডিনার। রাত মোটামুটি 10টা মতন বাজে। ঈশানের চলে এসছে ভাত, ডাল আছে, আর হচ্ছে ডিমের অমলেট আর ঘি। আর ঘি। আর আমাদের কি দেখাও, আর আমাদের গরম গরম রুটি, ডিম কষা। ডিম কষাটা অপূর্ব হয়েছে, আর সাথে পেঁয়াজি লঙ্কা। তো একদম বাড়ির মতন রান্না। রুটিগুলো এত নরম, আর মানে বাড়িতেও এত সুন্দর রুটি হয় না, এত নরম তুলতুলে রুটি হয়েছে। আর ডিম কষাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর ঈশান তো খাচ্ছে, খেতে খেতে আবার একটু রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে। আর কিরম খেলা আজকে? ডিমটা ভালো হয়েছে? বাইরে গিয়ে হোটেলেও মনে হয় এতটা ভালো হতো না, তাই না? তরকা ছাড়া কিছু পাওয়া যেত না হোটেলে। এরম রান্না কোনোদিন না, হোটেলে এরম রান্না আশাই করা যায় না। সেই এটা বলছি তো, ঘরে খাচ্ছি না ইয়েতে খাচ্ছি, বোঝাই যাচ্ছে না। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করে আজকে আর দেরি করব না, একটু রেস্ট নিতে হবে। কারণ আজকে প্রায় এতটা রাস্তা গাড়ি চালিয়েছি, তারপরে এতগুলো জায়গায় ঘুরেছি, তারপরে তোমার সকাল থেকে আর কি, সেই 6টার থেকে উঠে বেরোতে বেরোতে 8টা বেজে গেছে, রেডি হওয়া এগুলো করে বেরোতে বেরোতে 8টা বেজে গেছে। তো যাই হোক, বাচ্চা থাকলে বাড়িতে যা এরকমই হয়। উঠেছি 6টায়, ওই বাচ্চারা এই ওঠে, রেডি হয়, তো হয় না, আবার একটু চান করালাম, গরম জল করো, এই বাচ্চার নানান বাহানা। যাদের বাচ্চা আছে তারা এই ব্যাপারটা ভালো বুঝবে। তো চলো, আবার কালকের দিনটা তো রয়েছেই, সারাদিন ঘুরতে হবে, ঘুরে তারপরে আবার বাড়ি ফিরতে হবে। তো কালকেও একটা সারাদিনের ধকল থাকবে। তো সেই জন্য আজকে মোটামুটি 8-10 ঘন্টা একটু ঘুমিয়ে নিলে শরীরটা মোটামুটি ফ্রেশ হয়ে যাবে। তো চলো, আর দেরি করবো না, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো। তো আজকের মতো গুড নাইট।